তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। হুমায়ুন আহমেদ। পর্ব ১। নবনী অনেকক্ষণ থেকে হাঁটছে। কতক্ষণ সে জানে না। তার হাতে ঘড়ি নেই। এরকম অজপাড়া গায়ে ঘড়ির দরকারও নেই। তবে গায়ে চাদর থাকলে ভালো হতো। শীত লাগতে শুরু করেছে। কিছুক্ষণ আগেও শীত ছিল না। এখন ঝপ করে শীত পড়ে গেছে। নবনী মনে মনে বলল, বাহ, আশ্চর্য তো। মনে মনে বলার প্রয়োজন ছিল না। চেঁচিয়েও বলা যেত। আশেপাশে কেউ নেই। তার পরনে সবুজ রঙের সিল্কের শাড়ি। সিল্কের শাড়ি সে কখনোই পরে না। শীতের সময় সিল্ক পরলে গায়ে হিম হিম হয়, ভালো লাগে না। সবুজ রংটাও তার পছন্দ না। তার ধারণা সবুজ গাছেদের রং। এই রং তাদেরই থাকা উচিত। সবুজ শাড়ি পরার পর তার নিজেকে খানিকটা গাছ গাছ মনে হচ্ছিল। এখন আর মনে হচ্ছে না। শীত লাগছে। গাছদের নিশ্চয়ই শীত লাগে না। নবনী হাঁটতে হাঁটতে একটা বটগাছের কাছে চলে এসেছে। এটা যে একটা বটগাছ দূর থেকে বোঝা যায়নি। বেলা পড়ে এসেছে। চারদিক অস্পষ্ট, ছায়া ছায়া। নবনী এগোচ্ছিল পায়ে চলা পথে। তার অভ্যাস মাটির দিকে তাকিয়ে হাঁটা। হাঁটতে হাঁটতে হঠাৎ সে গাছটার সামনে পড়ে গেল। অন্ধকারের মধ্যে হুলস্থুল একটা ব্যাপার। বিশাল ঝুড়ি নেমেছে চারদিকে। পুরো গাছটাকে মনে হচ্ছে একটা প্রকাণ্ড এক পাহাড়। নবনী বাচ্চাদের মতো গলায় চেঁচিয়ে বলল, মিস্টার বটগাছ, আপনি কোত্থেকে এলেন? মনের আনন্দে এখানে চেঁচিয়ে কথা বলা যায়। কেউ শুনে ফেলবে না এবং ভুরু কুচকে ভাববে না মেয়েটা পাগল নাকি। সে চারদিকে তাকালো। কেউ কোথাও নেই। মাথার উপর কিছু পাখি উড়াউড়ি করছে। কি পাখি? কি আশ্চর্য! টিয়া! নবনী আবারও চেঁচিয়ে বলল, টিয়া, টিয়া, টিয়া! কেউ শুনবে না। যত ইচ্ছা চেঁচানো যায়। আচ্ছা, এই জায়গাটা জনশূন্য কেন? মানুষজন তো নেই। গরু ছাগলও নেই। কে জানে, এই জায়গাটা হয়তো দোষী। সব গ্রামে একটা দোষী পথ থাকে। সন্ধ্যার পর ওই পথে কেউ যায় না। একটা থাকে দোষী গাছ। বেশিরভাগ সময়ই শেওড়া গাছ। দোষী গাছের কাছে যাওয়াও নিষেধ। এই বটগাছটা আবার দোষী না তো? নবনী বলল, মিস্টার বটগাছ, আপনি দোষী না নির্দোষ? সে উত্তরের জন্য অপেক্ষা করল। মাথার উপর দিয়ে ট্যাঁ ট্যাঁ শব্দ করে ঝাঁকে ঝাঁকে টিয়া উড়ে যাচ্ছে। এত সুন্দর একটা পাখি এত বিশ্রী করে ডাকে। পাখি যত সুন্দর হয় তার ডাকও হয় তত কুৎসিত। চিড়িয়াখানায় একবার ময়ূরের ডাক শুনে তার হাত থেকে বাদামের ঠোঙা পড়ে গিয়েছিল। নবনী এমনিতে বেশ ভীতু। ঢাকায় তাদের বাড়িতে রাতে ঘুম ভাঙলে মনে হয় খাটের নিচে কেউ একজন বসে আছে। মশারির নিচ দিয়ে সে তার বরফ শীতল হাত ঢুকিয়ে নবনীকে ছুঁয়ে দেবে। রাতে অন্ধকার ঘরে সুইচ জ্বালাতে গিয়ে তার সবসময় মনে হয় সুইচ বোর্ডে হাত দিতে গিয়ে সে অন্য একজনের হাতে হাত দিয়ে ফেলবে। অথচ সম্পূর্ণ অচেনা এই গ্রামে অন্ধকার হয় হয় অবস্থায়ও তার এতটুকু ভয় করছে না, বরং মজা লাগছে। বটগাছটার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। নবনী বটগাছের একটা ঝুড়িতে হাত রেখে বলল, মিস্টার বটগাছ, এটা কি আপনার হাত না পা? আপনার গায়ের চামড়া তো খসখসে কেন? নবনীর হঠাৎ মনে হলো, আচ্ছা, বটগাছটা যদি এখন কথা বলে ওঠে তাহলে তার কেমন লাগবে? সে কি ভয় পাবে? বটগাছটা যদি বলে, নবনী, এটা আমার হাতও না, পাও না। আমরা তো মানুষ নই যে আমাদের হাত পা থাকবে। আমরা হচ্ছি গাছ। তাহলে কি নবনী ভয়ে চিৎকার করে উঠবে? মনে হয় না। ভয় পেলে আগেই পেত। আচ্ছা, সে ভয় পাচ্ছে না কেন? এটাও তো এক আশ্চর্য ব্যাপার। পরিবেশ মানুষকে বদলে দেয় হয়তো। ঢাকা শহরে সে ছিল দারুণ ভীতু একটা মেয়ে। এখানে অসম্ভব সাহসী একজন, যে হেঁটে হেঁটে একা চলে এসেছে প্রকাণ্ড এক বটগাছের নিচে। নবনী ঠিক করলো পুরো গাছটা একটা চক্কর দিয়ে সে যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে। ডাক বাংলায় পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে যাবে। তাতে অসুবিধা হবে না। একটাই পথ। তাছাড়া গতকাল পূর্ণিমা গেছে। আজও কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে। গতকাল কুয়াশা ছিল, আজ কুয়াশা নেই।
চাঁদ উঠলে চারদিকে ঝলমল করতে থাকবে। নবনী আগে লক্ষ্য করেনি, হঠাৎ লক্ষ্য করলো বটগাছের গুড়িটা বাঁধানো। চারদিকে ঝুড়ি নেমেছে বলে বাঁধানো গুড়ি চোখে পড়ছে না। এমন জংলা জায়গায় একটা প্রাচীন গাছ কে বাঁধিয়ে রেখেছে? কেউ কি এখানে এসে বসে? এখন কি কেউ চুপচাপ বসে আছে? নবনীর হঠাৎ একটু ভয় ধরে গেল, গা কেঁপে গেল। দ্রুত অন্ধকার হয়ে আসছে। গাছটাকে এখন আর ভালো লাগছে না। টিয়া পাখির শব্দ কানে বাজছে। মনে হচ্ছে এরা এখন অনেক নিচু দিয়ে উঠছে। একটা পাখি তো প্রায় নবনীর মাথার চুল ছুঁয়ে গেল। নবনীকে দেখে পাখিগুলো কি বিরক্ত হচ্ছে? আচ্ছা, কেউ কি নিঃশ্বাস ফেললো? নবনী পরিষ্কার নিঃশ্বাস ফেলার শব্দ শুনল। তার নিজের নিঃশ্বাস ফেলার শব্দই কি সে শুনছে? নবনী দাঁড়িয়ে পড়েছে। তার মনে হচ্ছে সে একা একা আর ডাক বাংলোয় ফিরতে পারবে না। তার সব সাহস চলে গেছে। এখন হয়তো সে পথই খুঁজে পাবে না। বটের ঝুড়ির আড়াল থেকে কে যেন কাশলো। একবার না, পরপর দুবার। নবনী দারুণ চমকে বলল, কে? কে ওখানে? গাছের বাঁধানো গুঁড়িতে পা তুলে গুটিসুটি মেরে কে যেন বসে আছে। তার গায়ের চাদরটা পর্যন্ত দেখা যাচ্ছে, খয়েরি। নবনী উঁচু গলায় বলল, কে ওখানে বসে আছে? জি আমি। বের হয়ে আসুন দয়া করে। লোকটা যদি জবাব দিতে আরেকটু দেরি করতো তাহলে কি কাণ্ড হতো কে জানে। নবনী হয়তো হার্ট ফেল করতো। গাছের চুরির ভেতর দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে লোকটা বের হচ্ছে। দেখে ভয় পাওয়ার মতো চেহারা না। 25-30 বছরের একজন মানুষ, পরনে পাজামা পাঞ্জাবি, গায়ে খয়েরি রঙের চাদর, চোখে চশমা। তাকে দেখে মনে হচ্ছে নবনী যেমন ভয় পেয়েছে সেও ভয় পেয়েছে। কেমন মুখ কাচুমাচু করে খানিকটা কুঁজো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ভালো মতো তাকাচ্ছেও না নবনীর দিকে। ভালো মতো তাকালে দেখতে পেত পৃথিবীর সবচেয়ে রূপবতী তরুণীটি তার সামনে দাঁড়িয়ে আছে। নবনী বলল, আপনি কে? জি, আমার নাম মবিন উদ্দিন। এখানে কি করছিলেন? কিছু করছিলাম না, বসেছিলাম। আপনি কি করেন? আমি মাস্টারি করি। স্কুল মাস্টার? জি না, আমি কলেজে শিক্ষকতা করি। নবনী কঠিন গলায় বলল, আমাকে বলা হয়েছে এখানে কোনো কলেজ নেই। কলেজটা পাশের গ্রামে। মাঝে একটা নদী আছে, শিবসা নদী। শিবসা নদীর ওই পারে কলেজ, মমিনুন্নেসা মেমোরিয়াল কলেজ। আপনার কলেজ ও গ্রামে, আপনি এখানে এসেছেন কেন? নবনী জেরা করার ভঙ্গিতে প্রশ্ন করছে, ধমকের সুরে প্রশ্ন, যেন ভীত মুখে দাঁড়িয়ে থাকা যুবকটি আসামি, সে ফরিয়াদি পক্ষের উকিল। কলেজের একজন শিক্ষকের সঙ্গে এভাবে কথা বলা যায় না হয়তো, কিন্তু নবনীর খুব রাগ লাগছে। লোকটা কেন তাকে ভয় দেখালো? কথার জবাব দিচ্ছেন না কেন? আপনি ঘাপটি মেরে এই গাছের নিচে বসে কি করছিলেন? কিছু করছিলাম না, চুপচাপ বসেছিলাম। ধ্যান করছিলেন নাকি? মবিনুদ্দিন জবাব দিল না। কয়েকবার কাশলো। এখনো সে মেয়েটির দিকে তাকাচ্ছে না। নবনী বলল, আপনি আমাকে দারুণ ভয় পাইয়ে দিয়েছেন। এত ভয় আমি এই জীবনে পাইনি। যাই হোক, আপনি আমাকে দয়া করে একটু এগিয়ে দিন। আমার ভয় কাটছে না। আমি ফিশারিজের ডাকবাংলোয় উঠেছি। জি, আমি জানি। আপনি মন্ত্রী সাহেবের বড় মেয়ে। নবনীর ভয় কেটে গেল। লোকটি তাকে চিনতে পেরেছে। ভয় কাটার জন্যে এই যথেষ্ট। তাছাড়া কথা বলছে খুব ভদ্রভঙ্গিতে। কলেজের টিচাররা এত ভদ্রভঙ্গিতে কথা বলে না। তারা খিটখিটে ধরনের হয়। কি জানে, গ্রামের কলেজের টিচাররা হয়তো এরকম। কিংবা এও হতে পারে লোকটা তাকে চিনতে পেরেছে বলেই এত ভদ্রভাবে কথা বলছে। লোকটার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করা উচিত হয়নি। পরে সবাইকে বলে বেড়াবে মন্ত্রীর মেয়ে আমাকে ধমক দিয়েছে। কেউ বুঝবে না মন্ত্রীর মেয়ে না হলেও নবনী এই পরিস্থিতিতে এভাবেই কথা বলতো। নবনী গলার স্বর স্বাভাবিক করে বলে ফেলল, চলুন যাই। আমাকে এগিয়ে দিতে আপনার অসুবিধা নেই তো? জি না। আপনার সঙ্গে আমি রেগে রেগে কথা বলছিলাম, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি খুব ভয় পেয়েছিলাম, তারপর ভয়টা কেটে গেল। হঠাৎ ভয় কাটলে মানুষ রেগে যায়, এই থিওরিটা কি আপনি জানেন? মবিন জবাব দিল না।
সে মাথা নিচু করে হাঁটছে। নবনী যাচ্ছে আগে আগে, সে তার পেছনে পেছনে। একটু দূরত্ব নিয়ে হাঁটছে। নবনী পরিস্থিতি সহজ করার জন্য বলল, আমি যে গাছটার সঙ্গে কথা বলছিলাম তাকে শুনতে পেয়েছিলেন? জি। কি বলছিলাম বলুন তো? আপনি বলছিলেন, মিস্টার বটগাছ, আপনি কোত্থেকে এলেন? আপনি আমার কথা শুনে অবাক হননি? জি না। অবাক হননি কেন? আমি দূর থেকেই দেখেছি আপনি আসছেন, এই জন্যই অবাক হয়নি। আপনাকে না দেখে হঠাৎ যদি কথা শুনতাম তাহলে অবাক হতাম। আমাকে একা একা আসতে দেখে অবাক হননি? জি না। কেন অবাক হননি? আপনি তো প্রায়ই একা একা হাঁটেন। আমি একা একা হাঁটি তাও জানেন? প্রবীণ অস্বস্তির সঙ্গে বলল, জানি, সবাই জানে। এটা প্রায় গণ্ডগ্রামের মতো জায়গা। শহরের কেউ এলেই সবাই অবাক হয়ে দেখে। আর আপনি হচ্ছেন একজন মন্ত্রীর মেয়ে। আপনি কি করছেন না করছেন সবাই লক্ষ্য রাখছে। তাই নাকি? জি, এটাই তো স্বাভাবিক। এখানে কোনো বড় ঘটনা তো ঘটে না। একজন মন্ত্রীর মেয়ে একা একা হাঁটছে, এটা বিরাট ঘটনা। আপনাকে নিয়ে কলেজের টিচার্স কমন রুমে আলোচনা হয়। সে কি? কি আলোচনা? আপনার শোনার মতো কিছু না। আমাদের তো আলোচনা করার কিছু নেই। কলেজে আপনি কি পড়ান? ইংরেজি সাহিত্য। আপনাদের এটা কি ডিগ্রি কলেজ? জি না, ইন্টারমিডিয়েট কলেজ। আপনি কি আমার নাম জানেন? জি জানি। আপনার নাম নবনী। নবনী হেসে ফেলল। নিতান্ত অপরিচিত একজন কলেজের শিক্ষক, যে ভূতের মতো ঘাপটি মেরে বটগাছটির গুঁড়িতে বসেছিল, সেও তার নাম জানে। আশ্চর্য হবার মতোই ঘটনা। আপনি কি আমার ছোট বোনের নাম জানেন? জি না। আমার নামটা জানেন, তারটা জানেন না কেন? তার নাম হলো শ্রাবণী। মবিন কথা বলছে না। একা একা কথা চালিয়ে যাওয়া যায় না। হো হা বলার জন্যও এক একজনকে দরকার। নবনীর কথা বলতে ইচ্ছে করছে। এরকম তার কখনো হয় না, কথা বলতে ইচ্ছে করে না। মবিন সাহেব। জি। আমার ছোট বোনের নামটা আপনার কাছে কেমন লাগলো তা তো বললেন না। সুন্দর নাম। শ্রাবণ মাসে জন্মেছে বলে শ্রাবণী। ও কি বলে জানেন? ও বলে, ভাগ্যিস আমার ভাদ্র মাসে জন্ম হয়নি। ভাদ্র মাসে জন্ম হলে তার নাম হতো ভাদ্রী। নবনী হাসছে, আনন্দিত ভঙ্গিতে হাসছে। তারা বড় রাস্তায় উঠে এলো। এখন আর পথ হারানোর ভয় নেই। সোজা পথ, চোখ বন্ধ করেও যাওয়া যাবে। নবনী বলল, মেনি থ্যাঙ্কস, আপনাকে আর আসতে হবে না, এখন আমি যেতে পারবো। মবিন কিছু বলল না। নবনী বলল, আপনাকে ডাকবাংলোয় নিয়ে চা খাইয়ে দিতে পারতাম, তা করতে পারছি না। আজ আমাকে বাবার কাছে থেকে বকা খেতে হবে। আপনাকে নিয়ে গেলে আপনিও বকা খাবেন। রেগে গেলে বাবা সবাইকে বকে, টমিকেও বকেন। টমি হলো আমাদের কুকুর। আচ্ছা, তাহলে যাই। ভালো কথা। গাছের নিচে বসে কি করছিলেন তা তো বললেন না। জ্যোৎস্না দেখার জন্য বসেছিলাম। কি বললেন? জ্যোৎস্না দেখার জন্য আমি মাঝে মাঝে গাছের গুঁড়িতে গিয়ে বসি। ওখান থেকে জ্যোৎস্না সম্পূর্ণ অন্যরকম লাগে। তাই নাকি? জি, দেখার মতো দৃশ্য। একবার সারা রাত ছিলাম। সারা রাত কি আর জ্যোৎস্না দেখতে ভালো লাগে? জি, লাগে। জ্যোৎস্না তো একরকম থাকে না, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বদলায়। আপনি কি দেখবেন? নবনী বিস্মিত হয়ে বলল, কি বললেন? মবিন নিচু গলায় বলল, আপনি যদি জ্যোৎস্না দেখতে চান তাহলে। তাহলে কি? মবিন ইতস্তত করে বলল, গতকাল পূর্ণিমা ছিল, আজ কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে। গাছের গুঁড়িটা বাঁধানো, সুন্দর বসার জায়গা। নবনী তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি আমাকে নিমন্ত্রণ জানাচ্ছেন আপনার সঙ্গে অন্ধকার গাছের নিচে সারা রাত বসে থাকার জন্যে? মবিন চুপ করে রইল। নবনী বলল, আপনার সাহস ও স্পর্ধা দেখে অবাক হচ্ছি। এমন অস্বাভাবিক প্রস্তাব আপনি দিলেন কিভাবে? আপনার মাথা ঠিক আছে তো?
কমন সেন্স বলে একটি ব্যাপার আছে, কম বেশি সবারই তা থাকে। আপনার মনে হয় তাও নেই? আমি ভেবেছিলাম। কি ভেবেছিলেন আপনি? আপনার প্রস্তাবে আমি কি আশ্চর্য, কি সুন্দর প্রস্তাব বলে লাফিয়ে উঠবো, তারপর গাছের নিচে সারা রাত বসে থাকবো? আপনার কি যেন নাম বলেছিলেন? মবিন উদ্দিন। শুনুন মবিন উদ্দিন সাহেব, আপনি আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। জ্যোৎস্না দেখার নিমন্ত্রণের জন্যও ধন্যবাদ। নিমন্ত্রণ গ্রহণ করতে পারছি না। আমি বয়সে আপনার ছোট, তবু আপনাকে একটা উপদেশ দিচ্ছি। এ জাতীয় নিমন্ত্রণ চট করে দেয়া যায় না। আচ্ছা, আমি যাচ্ছি। নবনী হনহন করে এগোচ্ছে। অনেক দূর এসে সে একবার পেছনে ফিরল। মবিনুদ্দিন রাস্তার একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। পর্ব ২। নবনী ভেবেছিল ডাক বাংলোয় পৌঁছানো মাত্র সে বকা খাবে। তার বাবা বন ও খনিজ সম্পদ মন্ত্রী জামিল চৌধুরী নিশ্চয়ই থমথমে মুখে বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন। তার সামনে একটা হ্যাজাক লাইট। একটু দূরে ওসি সাহেব শুকনো মুখে দাঁড়িয়ে। ওসি সাহেবের পেছনে মাধবদী ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ মিয়া। সুরজ মিয়া হাত কসলাচ্ছেন এবং তেলতেলে মুখে হাসছেন। এই মানুষটা ননস্টপ হাসতে পারে, বকা খেলেও হাসেন। পান খাওয়া লাল দাঁত সর্বক্ষণ বের হয়ে থাকে, তবে তাতে তাকে খারাপ লাগে না। মনে হয় ধবধবে সাদা দাঁতে এই মানুষটাকে মানাতো না। নবনীর খোঁজে নিশ্চয়ই লোকজন বের হয়ে গেছে। ডাক বাংলোর সামনে পুলিশের দুজন সেন্ট্রি থাকে, তারা নবনীর খুঁজে গেছে। ঝোপঝাড়ে 5 ব্যাটারির টর্চের আলো ফেলছে। 4জন আনসারের একটা দল আছে, তারাও নিশ্চয়ই বের হয়েছে। নবনীর মা জাহানারা অস্থির হয়ে পড়েছেন। তার বুক ধড়ফড় করছে। সামান্য উত্তেজনাতেই তার বুক ধড়ফড় করে। নবনী যা ভেবে রেখেছে তার কিছুই হলো না। আজ দিনটা বোধহয় তার জন্য শুভ। জামিল সাহেব বারান্দায় বসা। তার মুখ গম্ভীর নয়, হাসি হাসি। ওসি সাহেব অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে আছেন। সুরজ মিয়ার পান খাওয়া লাল দাঁত দেখা যাচ্ছে। গেট দিয়ে ঢোকার সময় সেন্ট্রির পুলিশ দুজন একসঙ্গে সেলুট দিল। নবনীর অস্বস্তি লাগছে। এরা সবসময় তাকে সেলুট দেয় কেন? সে তো কেউ না। তার চেয়ে বড় কথা, সেলুট দিলে নবনীর কি করণীয়? সে কি হাত তুলে সালাম নেবে, না মাথা ঝুঁকিয়ে হাসবে? বাবাকে জিজ্ঞেস করা দরকার, কখনো মনে থাকে না। জামিল সাহেব মেয়েকে দেখে উঁচু গলায় বললেন, কাণ্ড দেখে যা। নবনী কাছে এসে কাণ্ড দেখল। জামিল সাহেবের পায়ের কাছে প্রকাণ্ড এক চিতল মাছ ধরফর করছে। নবনী বলল, কি সর্বনাশ, এত বড় মাছ হয়? সুরজ মিয়া হাসি মুখে বললেন, হয় আম্মা, কদাচিৎ হয়। এরে বলে রাজ চিতল, গলাটা লাল। স্যারের ভাগ্যে মাছটা ছিল। নবনী বলল, আপনি এনেছেন এই মাছ? জি আম্মা, সামান্য জিনিসে স্যার খুশি হবেন ভাবি নাই। স্যার খুশি হয়েছেন, আমার একেবারে চোখে পানি এসে গেছে। সুরজ মিয়ার চোখে আবার পানি এসে গেছে। সত্যি সত্যি পানি। একজন বয়স্ক লোক, যার মাথার বেশিরভাগ চুল পাকা, সে এত সহজে কেটে ফেলতে পারে? নবনী ভেবে পাচ্ছে না এই লোকটা আসলেই কাঁদছে, না যে কোনো পরিস্থিতিতে চোখে পানি আনার দুর্লভ ক্ষমতা আয়ত্ত করেছে। জামিল সাহেব দরাজ গলায় বললেন, খুশি হবারই কথা। এত বড় মাছ আজকাল তো চোখে পড়ে না। মাছটার ওজন কত হবে মনে হয়? ওজন করাই নেই স্যার, ওজন করাই নিয়ে আসি। না, থাক থাক, দরকার নেই। অবশ্যই দরকার আছে স্যার, আপনার মুখের কথা হুকুমের বাবা। ওসি সাহেব, মাছটা ধরেন তো, একলা পারবো না। দুজন মাছের উপর ঝাঁপিয়ে পড়ল। শূন্যে ঝুলিয়ে যে দ্রুততার সঙ্গে বের হয়ে গেল, তাতে মনে হয় আগামী কয়েক সেকেন্ডের মধ্যে ওজন না নিলে একটা বিপর্যয় ঘটে যাবে। জামিল সাহেব মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। হাসতে হাসতে বললেন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বস আমার পাশে, এখন অনুমান কর। আমার এমএসসি রেজাল্ট হয়েছে। হুম। শাহেদ এসেছে। কি বললে? হ্যাঁ, শাহেদ। আমি চেয়ারম্যান সুরজ মিয়ার সঙ্গে গল্প করছিলাম। হঠাৎ দেখি সুটকেস হাতে হিলতে দুলতে কে যেন আসছে। চেহারা দেখছি, তারপরেও বিশ্বাস হচ্ছে না। যা, ভেতরে যা। নবনী ভেতরে গেল না, বসে রইল। বাবার সামনে থেকে উঠে যেতে এখন লজ্জা লাগছে। জামিল সাহেব বললেন, কি এখন খুশি তো? যা, ভেতরে যা।
নবনী নিচু গলায় বলল, যাবো, তারা তো কিছু নেই। জামিল সাহেব সিগারেটের প্যাকেট বের করতে করতে আনন্দিত গলায় বললেন, ছোট ব্যাপার নিয়ে তোরা যে ঝগড়া মাঝে মধ্যে করিস, আমি রীতিমতো আতঙ্কগ্রস্ত হই। তোদের বিয়ের ঝামেলা আমি এবার চুকিয়ে ফেলবো। আর দেরি করা যাবে না। বাবা, তোমাকে তো বলেছি, রেজাল্ট না হলে আমি বিয়ে করব না। আচ্ছা, সেটা দেখা যাবে। রেজাল্টের খুব বেশি দেরি আছে বলে তো মনে হয় না। এই সপ্তাহেই বের হবার কথা না? মা, আমাকে কফি দিতে বলতো। নবনী উঠে গেল। ঘরের ভেতর ঢুকতে তার লজ্জা লাগছে। চট করে সাহেদের সামনে সে পড়তে যাচ্ছে না। নিজেকে একটু গুছিয়ে নিতে হবে। চুল এলোমেলো হয়ে আছে, পা ভর্তি ধুলো। নবনী ধরেই নিয়েছিল সাহেদের সঙ্গে তার দেখা হবে না। দেখা হলেও সৌজন্য কথাবার্তার মতো হবে। কেমন আছো, ভালো, এই জাতীয় অর্থহীন আলাপ। জাহানারা রান্নাঘরে সমুচা ভাজছেন, পনিরের সমুচা। ভাগ্যিস ঢাকা থেকে পনির নিয়ে এসেছিলেন। পনিরের সমুচা সাহেদের খুব পছন্দ। সে মিষ্টি খেতে পারে না। ডাক বাংলো ভর্তি হয়ে গেছে মিষ্টিতে। এত মিষ্টি কি করবেন তিনি জানেন না। ডাক বাংলোয় ফ্রিজ নেই। ইলেকট্রিসিটি যখন আছে, একটা ফ্রিজ থাকতে পারত। তিনি ঠান্ডা পানি ছাড়া খেতে পারেন না। শীতকালেও তার বরফের কুচি মেশানো ঠান্ডা পানি চাই। নবনী রান্নাঘরে ঢুকে বলল, মা, বাবা কফি চাচ্ছে। জাহানারা মেয়ের দিকে তাকিয়ে বললেন, সাহেদের সঙ্গে দেখা হয়েছে? এখনো হয়নি। তুই এতক্ষণ ছিলি কোথায়? একটু ঘুরতে গিয়েছিলাম। সাহেদ যে এসেছে শুনেছিস? হ্যাঁ, আমি কিন্তু তোর বাবাকে বলেছিলাম সাহেদ চলে আসবে। আজ সকালেও কেন জানি মনে হয়েছে। তোমার অসাধারণ ইএসপি ক্ষমতার জন্য অভিনন্দন। এখন বাবাকে কফি করে দাও। কফি দেওয়া যাবে না, সবাইকে একসঙ্গে চা নাস্তা দেব। তুই যা, সাহেদের সঙ্গে কথা বলে আয়। তোমার কোনো সাহায্য লাগবে না? না, সাহায্য লাগবে না। আমি কবে তোর সাহায্য নিয়েছি? তুই রান্নাঘর থেকে যা তো। রান্না বান্নার ব্যাপারে জাহানারা কারো সাহায্যই নেন না। ডাক বাংলোয় একজন বাবুর্চি আছে। তিনি নিজেও তাদের অনেক দিনের পুরনো বুয়া মিলুকে সঙ্গে এনেছেন। এরা কেউ কিছু করছে না, শুকনো মুখে দূরে দূরে ঘুরছে। এদের কারোরই খাবার কোনো জিনিসে হাত দেওয়ার হুকুম নেই। জাহানারার খারাপ ধরনের সূচিবায়ু আছে, নিজে তা স্বীকার করেন না। কেউ এই প্রসঙ্গে কিছু বললেও রেগে যান। বাবুর্চিকে দিয়ে খাবার জিনিসে হাত না দেওয়ানোর পিছনে তার বক্তব্য হচ্ছে, হাত দিয়ে তারা কখন কি করে তার ঠিক আছে। কিছুক্ষণ আগেই হয়তো নাক ঝেড়ে এসেছে। বেশিরভাগ মানুষই নাক ঝাড়ার পর হাত ধোয় না, মুছে ফেলে। আর যদি বা ধোয়, কজন সাবান ব্যবহার করে। এরা অন্য জিনিসে হাত দিচ্ছে, দিক, কিন্তু খাবার জিনিসে হাত দেবে, সেই খাবার আমি খাবো, তা হবে না। মিলু বলল, আপনার গরম লাগতেছে, সমুচা আমি ভাজি। জাহানারা বললেন, না, তুই দূরে থাক, এ ঘর থেকে চলে যা। মিলু একটু সরে গেল, কিন্তু ঘর থেকে বের হলো না। মিলু প্রায় 20 বছর ধরে তাদের সঙ্গে আছে। 10 বছর বয়সে ভিক্ষা করতে এসেছিল। জাহানারা তার সুন্দর মুখ দেখে অবাক হয়ে বললেন, ভিক্ষা করছিস কেন? বাসায় কাজ করবি? মিলু বলল, না। তিনি মেয়েটাকে একটা জামা দিলেন, 5টা টাকা দিলেন, বলে দিলেন, যদি কাজ করতে ইচ্ছে হয় চলে আসিস। মেয়েটা পরের দিনই চলে এলো। তিনি বললেন, কি রে, থাকবি? হুম। নাম কি তোর? কুদরতি। হো না, বল জি। জি। 5 হয়ে সালাম কর। মিলু 5 হয়ে সালাম করলো। জাহানারা বললেন, তোর চেহারা ছবি সুন্দর, তুই ভালো মতো থাক, তোর ভালো হবে। বয়সকালে বিয়ে দিয়ে দেব। তোর বয়সী মেয়ে পথে ঘাটে ঘোরাও ঠিক না। থাকবি তো ঠিক মতো? হুম। হু না, বল জি। জি। ভালো মতো থাকবি, আদব কায়দা শিখবি, কাজকর্ম শিখবি। সময়কালে আমি টাকা পয়সা খরচ করে বিয়ে দেব। জি আস্তা। জাহানারা তার কথা রেখেছেন। মিলুর বিয়ে দিয়েছেন তাদের ড্রাইভার রহমতের সঙ্গে। বিয়ের পরেও মিলু ঘরেই আছে। ছেলেপুলে হয়নি। একদিক দিয়ে সুবিধাই হয়েছে। ছেলেপুলে হয়ে গেলে নিজের কাছে রাখতে পারবেন না। যেখানে যান নিজের সঙ্গে রাখেন। শাহেদকে কোথাও পাওয়া গেল না। ডাক বাংলোর সর্বপশ্চিমের ঘরটা নবনীর ছোট বোন শ্রাবণীর।
আর 3 মাস পরেই তার আইএসসি ফাইনাল পরীক্ষা। ছুটি কাটাতে এসেও সে নিরিবিলি পড়বে এই অজুহাতে ডাকবাংলোর সবচেয়ে সুন্দর ঘরটা নিয়ে নিয়েছে। এই ঘরটা নাকি নিরিবিলি। তার ঘরের সঙ্গের বারান্দাটা নদীর দিকে। বারান্দায় দাঁড়ালেই নদী দেখা যায়। শীতকাল বলেই নদী শুকিয়ে এতটুকু হয়ে গেছে। নদীর চেয়েও যা চোখে পড়ে তা হলো নদীর চর। চাঁদের আলোয় বালির চর চিকচিক করে। অদ্ভুত লাগে দেখতে। শ্রাবণী এখানে আসার আগে 2 সুটকেস ভর্তি বই নিয়ে এসেছে। 1 সুটকেসে পাঠ্য বই, 1 সুটকেসে গল্প বই। পাঠ্য বইয়ের সুটকেসের তালা এখনো খোলা হয়নি। গল্পের বইয়ের সুটকেস খোলা হয়েছে। সে ক্রমাগত গল্পের বই পড়ে যাচ্ছে। প্রতিটি বই তার আগেই পড়া। একবার না, কয়েকবার করে পড়া। তারপরেও এমনভাবে পড়ছে যেন নতুন বই। নবনী ঘরে ঢুকে দেখল শ্রাবণী খাটে পা ঝুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে বসে আছে। তার হাতে বই, গলায় লাল রঙা মাফলার। শ্রাবণীর গলায় লাল রঙা মাফলারের মানে হলো টনসিলের সমস্যা হয়েছে। কিছুদিন পর পর তার টনসিলের সমস্যা হয়, ঢোক গিলতে পারে না। সে কাউকেই কিছু বলে না। একটা লাল মাফলার গলায় পেঁচিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। নবনী বলল, তোর কি গলা ব্যথা? শ্রাবণী বই থেকে মাথা না তুলে বলল, হুম। জ্বর আসেনি তো? কাল লাল লাগছে? এসেছে। 101.5। কি পড়ছিস? নির্বাচিত ভূতের গল্প। এখন পড়ছি পরশুরামের মহেশের মহাযাত্রা। আজ কি সারাদিনে বই পড়লি? হুম। মাঝখানে একবার বাবা মাছ দেখতে ডাকলেন। মাছ দেখলাম। বাবাকে খুশি করার জন্য বিকট একটা চিৎকার দিলাম। ও মা গো! এটা কি মাছ নাকি? ওয়াক্থু, মাছ এত বড় হয়? নবনী হেসে ফেলল। শ্রাবণী হাসল না, পা নাচাতে লাগলো। নবনী বলল, যত দিন যাচ্ছে ততই একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়ে দাঁড়াচ্ছিস। ব্যাপারটা কেউ লক্ষ্য করছে না। শ্রাবণী হাই তুলতে তুলতে বলল, কেউ যে করছে না তা না, কেউ কেউ করছে। আচ্ছা আপা, এখন তুমি যাও। ভূতের গল্প এক নাগাড়ে পড়তে হয়। মাঝখানে ইন্টারাপশন হলে পড়াই মাটি। মনে হচ্ছে তুমি শাহিদ ভাইকে খুঁজছো। খুঁজে না পেয়ে বিব্রত বোধ করছো। কাউকে মুখ ফুটে জিজ্ঞেসও করতে পারছো না। উনি গোসল করার জন্য কুয়াতলায় গেছেন। ডাকবাংলায় একটা কুয়া আছে। তুমি জানো কিনা জানি না। কুয়ার পানি অসম্ভব পরিষ্কার। শাহিদ ভাই সেই পরিষ্কার পানিতে গা ধুবেন। এই ঠান্ডায় কুয়ার পানি? হ্যাঁ, ওনার যেহেতু টনসিলের সমস্যা নেই, ঠান্ডা পানিতে কিছু হবে না। কুয়ার পানিতে গোসলের বুদ্ধি কি তুই দিয়েছিস? শ্রাবণী পা নাচাতে নাচাতে বলল, হুম। গতকাল কুয়ার পানিতে আমি একটু গোসল করে ঠান্ডা লাগিয়েছি। আজ লাগাবেন শাহেদ ভাই। আপা, এখন কি তুমি যাবে? গল্পটা শেষ করতে চাই। তুমি এক কাজ করো, কুয়ার পাড়ে চলে যাও। আমার বারান্দা দিয়ে নামার সিঁড়ি আছে। এসো, তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখাতে হবে না। নবনী কি করবে ঠিক ভেবে পেল না। শেষ পর্যন্ত কুয়াতলার দিকে রওনা হলো। ডাকবাংলোর জায়গাটা অনেক বড়, কাটা তার দিয়ে ঘেরা। পেছনে রীতিমতো আম কাঁঠালের বাগান। নবনীরা 2 দিন পার করে দিয়েছে, এখনো ডাকবাংলোর চারপাশ ভালো করে দেখা হয়নি। সে জানতই না এদের কুয়াতলাও আছে। ডাকবাংলোয় সাধারণত কুয়া থাকে না। শাহেদ গোসল শেষ করে হি হি করে কাঁপছে। তার গায়ে মোটা টাওয়েল। শাহেদ একা নয়, ডাকবাংলোর কেয়ারটেকার দাঁড়িয়ে আছে। তার হাতে হারিকেন। মালিও আছে। সে এতক্ষণ পানি তুলে দিচ্ছিল। নবনী কুয়াতলার পাশে এসে দাঁড়ালো। সহজ গলায় বলল, কেমন আছো? শাহেদ বলল, খুব খারাপ আছি। শ্রাবণীর কথা শুনে পুরোপুরি বিভ্রান্ত হয়েছি। সে বলেছে কুয়ার পানি গরম। আমি সরল মনে বিশ্বাস করেছি। বললেই তো ওরা পানি গরম করে দিত। তা তো দিতই। তোমার আসতে অসুবিধা হয়নি? হয়েছে, অনেক ঝামেলা করে আসতে হলো। এলে কেন ঝামেলা করে? শাহেদ হাসল। নবনী চোখ ফিরিয়ে নিতে গিয়েও নিতে পারল না। মনে মনে ভাবল, এত সুন্দর করে মানুষ হাসে কিভাবে? আমি হঠাৎ উপস্থিত হওয়ায় খুশি হয়েছ তো? নবনী জবাব দিল না। সে প্রচন্ড খুশি হয়ে গেছে। তার এত আনন্দ হচ্ছে, ভাগ্যিস কেউ তো বুঝতে পারছে না। নবনী চায় না কেউ বুঝে ফেলুক। আমি আসবো এটা নিশ্চয়ই আশা করনি। না। খুশি হয়েছে কিনা তা তো বললে না। নবনী হালকা গলায় বলল, প্রচন্ড রাগ করেছি। রাগে অন্ধ হয়ে গেছি। কেন এলে?
বলেই হেসে ফেলল। তারা ডাকবাংলোর দিকে এগুচ্ছে। নবনী কেয়ারটেকারের হাত থেকে হারিকেন নিয়ে নিয়েছে। সে যাচ্ছে আগে আগে, শায়দ পিছনে পিছনে আসছে। নবনী, হুম, আমি যে হঠাৎ এখানে এসে তোমাকে চমকে দেব তা আগে থেকে ঠিক করা, সব প্রিপ্ল্যান্ড। প্রচন্ড রকম ঝগড়া তোমার সঙ্গে হলো, সেই ঝগড়াও কিন্তু প্ল্যানের একটা অংশ, যাতে তুমি ধারণা করো আমি আসবো না। অবশ্য পুরো ব্যাপারটা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। তুমি কিভাবে চেয়েছিলে? আমি ঠিক করে রেখেছিলাম গভীর রাতে উপস্থিত হব। তুমি তখন ঘুমিয়ে পড়েছ। আমি তোমাকে ঘুম থেকে ডেকে তুলে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলবো, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো নবনী। নবনী বলল, আমি তোমার সঙ্গে অকারণে ঝগড়া করেছি, তুমি কিছু মনে করো না। আমি লজ্জিত, খুব লজ্জিত। আমি ক্ষমা প্রার্থনা করে তোমার কাছে দীর্ঘ চিঠি লিখছি। আমি কিন্তু কোনো চিঠি পাইনি। তুমি পাওনি কারণ আমি চিঠি পাঠাইনি। চিঠি এখানেই আছে। পড়তে পারবো? দেখতে পারবে, কিন্তু পড়তে পারবে না। পড়তেই যদি না পারি তবে দেখি কি লাভ। আমি 18 পাতার একটা চিঠি লিখেছি, এটা জানবে। চিঠি না দেখলে কি করে বুঝবে? সত্যি 18 পাতার চিঠি? হুম। বলো কি? আমি তো শুদ্ধ বাংলায় 18টা লাইন লিখতে পারি না। বাংলায় চিঠিপত্র লিখতে গিয়ে যা সমস্যা হচ্ছে, একজন সেক্রেটারি রেখেছি, সে নাকি বাংলায় অনার্স করেছে। মজার ব্যাপার হচ্ছে সে আমার চেয়েও কম বাংলা জানে। সেদিন আমাকে এসে জিজ্ঞেস করলো, স্যার, একসেপ্টেন্সের সুন্দর বাংলা কি হবে? তুমি কি বললে? আমি কিছুই বললাম না। ওর দিকে রাগি রাগি চোখে তাকিয়ে রইলাম। একসেপ্টেন্সের সুন্দর বাংলা যদি আমি জানতাম, তাহলে ওকে 5,000 টাকা মাইনে দিয়ে রাখতাম। সেটাও একটা কথা। জাহানারা নাস্তার অনেক আয়োজন করেছেন। পনিরের সমোচা ছাড়াও লুচি ভেজেছেন, মুরগির কোরমা করেছেন, আলুর চপ তৈরি হয়েছে। ডাক বাংলোর খাবার ঘরে খাবার দেয়া হয়েছে। সবাই গোল হয়ে বসেছে। টেবিলটা বেশি বড়, মনে হচ্ছে কনফারেন্স রুম। তারা যেন খেতে বসেনি, জরুরি আলোচনায় বসেছে। শ্রাবণীর গলায় মাফলার নেই, মনে হয় গলা ব্যথা কমেছে। এখন ইলেকট্রিসিটি নেই, হ্যাজাক জ্বলছে। জাহানারা স্বামীর দিকে তাকিয়ে বললেন, তোমাদের ইলেকট্রিসিটি এত ঘন ঘন যায় কেন? আমাদের বলছো কেন? বিদ্যুৎ তো আমার দপ্তর না, আমার হলো বন ও খনিজ সম্পদ। বনের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলো। শ্রাবণী বলল, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন মা? বাংলাদেশের বনের মোট কতগুলো ময়ূর আছে বাবা? কতগুলো ময়ূর আছে তা তো বলতে পারবো না, তবে রয়্যাল বেঙ্গল টাইগার কতগুলো আছে তা বলা যাবে। কত বছর সেন্সাস হয়েছে? রয়্যাল বেঙ্গল টাইগার কতগুলো আছে? অফহ্যান্ড বলতে পারবো না মা, সেক্রেটারিকে জিজ্ঞেস করে জানতে হবে। ওনাকে কি করে জিজ্ঞেস করবে? এখানে তো টেলিফোন নেই। ওয়্যারলেস মেসেজ পাঠিয়ে দেব, সব থানায় ওয়্যারলেস আছে। শাহেদ বলল, রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে জানা কি খুব দরকার শ্রাবণী? শ্রাবণী বলল, হ্যাঁ দরকার। রয়্যাল বেঙ্গল টাইগারের সঠিক সংখ্যা না জানলে আমি আজ রাতে ঘুমোতে পারবো না। জামিল সাহেব হো হো করে হেসে উঠলেন। সুরজ মিয়া মাছ নিয়ে ফিরে এসেছেন, যার ওজন হয়েছে 41 কেজি। জামিল সাহেব বললেন, বাহ বাহ, 1 মনের বেশি, খুবই আশ্চর্য ব্যাপার। সুরজ মিয়া বললেন, পাল্লা পাথর নিয়ে এসেছি, আপনার সামনে একবার মাপবো। কোনো দরকার নেই স্যার, শখ করে এনেছি, আপনার সামনে একটু মাপি। মাপা হলো 41 কেজি 200 গ্রাম। শ্রাবণী বলল, আপনি তো বললেন 41 কেজি, 200 গ্রাম বেশি হলো কেন? যখন প্রথম ওজন নিয়েছিলাম মাছটা জিন্দা ছিল, এখন মাছটা মারা গেছে। মৃত্যুর পর ওজন বেড়ে যায় মা। কেন? মৃত্যুর পর মাটির টানে বাড়ে। জামিল সাহেব বললেন, সুরজ মিয়া, আপনি অনেক ঝামেলা করেছেন, এখন বাসায় গিয়ে বিশ্রাম করুন। মেনি থ্যাঙ্কস। মাছ কাটায় তারপর যাব স্যার। এত বড় মাছ সবাই কাটতে পারে না, পেটি নষ্ট হয়ে যাবে। মাছ কাটার লোক এবং বটি নিয়ে এসেছি। ভালো করেছেন। জামিল সাহেব ইতস্তত করে বললেন, মাছ যে কাটবে সে পরিষ্কার পরিচ্ছন্ন তো? আমার স্ত্রী আবার এইসব ব্যাপারে খানিকটা কি যেন বলে, সূচিবায়ুর মতো আছে।
সুরজ মিয়া হাসি মুখে বললেন, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না স্যার। আমি তারে সাবান দিয়ে গোসল করে তারপর মাছের কাছে নিয়ে যাব। ময়লা হাতে মাছ ছোঁয়াও ঠিক না। আমি এখনই তারে গোসলে পাঠিয়ে দিই। শ্রাবণী বলল, চেয়ারম্যান চাচা, আপনার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে। অসম্ভব জরুরি। কি কথা মা? সবার সামনে বলা যাবে না। আপনি আমার সঙ্গে বারান্দার ওই মাথায় আসুন। সুরজ মিয়া বিস্মিত এবং আনন্দিত মুখে এগুলেন। বিস্মিত ও আনন্দিত হবার মূল কারণ হচ্ছে মন্ত্রী সাহেবের মেয়ে তাকে চাচা ডাকছে। আফসোসের ব্যাপার হলো একটা বাইরের কেউ শুনতে পায়নি। ওসি সাহেব সামনে নেই। সে শুনলেও কাজ হতো। ৮-১০ জনের কাছে বলতো। সুরজ মিয়া বললেন, কি কথা আম্মা? আপনি কি আমার জন্য একটা জিনিস জোগাড় করে দিতে পারবেন? অবশ্যই পারবো। এখানে না পাওয়া যায় ঢাকা থেকে নিয়ে আসবো। রাত একটা ট্রেন আছে। ওই ট্রেনে লোক পাঠিয়ে দেব। ঢাকা থেকে আনতে হবে না। আমার মনে হয় এখানেই পাওয়া যাবে। হয়তো আপনার বাড়িতেই আছে। জিনিসটা কি? একটা মই। মই? মই কি জন্যে? এই ডাকবাংলোর ছাদে ওঠার কোনো ব্যবস্থা নেই। আমি মই দিয়ে ছাদে উঠবো। আমি এখনই মই নিয়ে আসতেছি। এখনই আনার দরকার নেই। এখন আনলে বাবা দেখে ফেলবেন, রেগে যাবেন। আপনি বরং কাল সকালে নিয়ে আসবেন, ৯টার আগে। ৯টা পর্যন্ত বাবা ঘুমিয়ে থাকেন। তিনি কিছু জানতে পারবেন না। সুরজ মিয়া ভীত গলায় বললেন, স্যার যদি রাগ করেন তাহলে কাজটা করা কি ঠিক হবে আম্মা? কোনো অসুবিধা নেই। আপনি তো আর জানেন না কি জন্য আমি মই চেয়েছি। আপনি আমি আপনার কাছে চেয়েছি। আপনি সরল মনে এনে দিয়েছেন।